Today's lesson is from Ode to the West Wind by Percy B.C. Shelley. It was written, the poem was first written in 1819. কবি ইটালির ফ্লোরেন্স নগরের আর্নো নদীর তীরে বসে বসে কবিতাটা রচনা করেন 1819 খ্রিস্টাব্দে এবং পাবলিশ করা হয় 1820 খ্রিস্টাব্দে। এরপরে দ্য পোয়েম ওয়াজ কম্পোজড নিয়ার দ্য রিভার আর্নো ফ্লোরেন্সের যে নদী আছে আর্নো, সে আর্নো নদীর তীরে বসে বসে কবিতাটা তিনি লিখেন। নেক্সট স্ট্যাঞ্জা ওয়ান ডিলস করে অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড অন ল্যান্ড। নেক্সট ইন ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড আমরা তিনটে ডব্লিউ সাউন্ড পেয়েছি, অ্যালিটারেশন পেয়ে গেলাম, এবং সেখানে আমরা ওয়াইল্ড হিসাবে ওয়েস্ট উইন্ডকে কিন্তু মর্যাদায় ভূষিত করা হলো, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি করা হলো ওয়েস্ট উইন্ডকে। নেক্সট দ্য ওয়েস্ট উইন্ড ইজ ইম্যাজিনড অ্যাট ব্রিথ অফ অটাম, ওয়েস্ট উইন্ডকে ব্রিথ অফ অটাম বলা হয়েছে। নেক্সট আমরা পাই দ্য ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার টু এ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, ওয়েস্ট উইন্ডকে ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসাবে তুলনা করা হয়েছে। নেক্সট শেলি অ্যাড্রেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ ওয়াইল্ড স্পিরিট অ্যান্ড ব্রিথ অফ অটামস বিং, শেলি কিন্তু ওয়েস্ট উইন্ডকে দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে, দুটো জিনিসের সঙ্গে তুলনা করেছেন। এক নম্বর হচ্ছে ওয়াইল্ড স্পিরিট এবং দুই নম্বর হচ্ছে ব্রিথ অফ অটামস বিং, ওয়াইল্ড স্পিরিট এবং ব্রিথ অফ অটামস বিং এইরকমভাবে দুটো জিনিসের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট ইন স্ট্যাঞ্জা নাম্বার 1 ডেড লিভস আর কম্পেয়ার টু ঘোস্ট অ্যান্ড কর্পস, ডেড লিভসকে ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে অথবা মৃত জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। যে মৃত জিনিস মানে মৃত জিনিসকে যেমন ডেড লিভসকে যেমন ঝড় একবারে উড়িয়ে দেয়, ঠিক সেরকমভাবে ওয়েস্ট উইন্ডও কিন্তু মানে ডেড লিভসকে উড়িয়ে দেয়। ঠিক আছে, মানে রিজেনারেশন এবং রিবার্থের একটা সূচনা আমরা এই কবিতার মধ্য দিয়ে পাচ্ছি, রিসারেকশনের ব্যাপারটাও আমরা পাবো। নেক্সট আমরা দেখতে পাই দ্য ইমেজ অফ দ্য ওয়েস্ট উইন্ড ড্রাইভিং ডেড লিভস সাজেস্ট এ ফিউনারাল প্রসেশন, যে ওয়েস্ট উইন্ড যে উড়িয়ে দিচ্ছে, ওয়েস্ট উইন্ড বাতাসের মাধ্যমে ওই ডেড লিভসকে যে উড়িয়ে দিচ্ছে, এখানে ফিউনারাল প্রসেশন করা হচ্ছে। ফিউনারাল প্রসেশন রিফার্স টু, ফিউনারাল প্রসেশন মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, মানুষ মৃত্যুর পরে তার জন্য যে সমারোহ মেলবন্ধন হিসাবে আমরা যখন রাস্তায় যাই তার মৃত্যুর পেছনে সেটাকে বলা হয় ফিউনারাল প্রসেশন। এই ফিউনারাল প্রসেশন হিসাবে তুলনা করা হয়েছে যে ডেড লিভসগুলোকে ঝড় যখন নিয়ে চলে যায় তখন। এবার বলছে ডেড লিভস রিমাইন্ড দ্য পোয়েট অফ পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড, ওই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একদম পরীক্ষায় পড়ার মতন। পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড কাকে বলা হয়? ডেড লিভসকে বলা হয়। ডেড লিভস ইজ জেনারেলি সাজেস্টেড হিয়ার অ্যাজ দ্য পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউড, এই ডেড লিভস মৃত পাতাগুলোকে বলা হয়েছে। নেক্সট দ্য ড্রাই লিভস সিম্বলাইজ ডেথ অ্যান্ড ডিকে, ড্রাই লিভস যে শুকনো পাতা আছে সেই শুকনো পাতাগুলোকে মৃত্যু এবং ক্ষয়ের প্রতীক বলে ধরা হয়, ট্রানজিটরিনেসের প্রতীক বলা হয়। ড্রাই লিভস মানে অটাম শেষ হতে চলেছে, উইন্টার আসছে, তার জন্যই অটামের যে ওয়েস্ট উইন্ড সেগুলোকে ঝরিয়ে চলে যাচ্ছে, আর উইন্টারে গোটা সমস্ত গাছ ফাঁকা থাকবে এবং আবার বসন্ত এলে সে পাতাগুলো সে গাছগুলো ভরে উঠবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ড্রাই লিভস সিম্বলাইজ দ্য ডেথ অ্যান্ড ডিকে, মৃত্যু, এবং যে উইন্টারের পর যে স্প্রিং আসবে সেটা রিবার্থ হবে, রিজেনারেশনের প্রতীক। কবি চাইছে আমাদের সমাজও যেন এরকমভাবে রিজেনারেশন হোক, সমাজও যেন এরকমভাবে রিবার্থ হোক। সমাজের যে ইনজাস্টিস আছে, যে কলুষিতময় পরিবেশ, সেটাকে শেলি উড়িয়ে দিতে চেয়েছেন। রিভোল্ট অফ ইসলামের একটা প্রভাব এখানে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখব ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজিউম দ্য রোল অফ ডেস্ট্রয়ার, ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাবো ওয়েস্ট উইন্ড একটা ডেস্ট্রয়ার হিসাবে কাজ করছে। নেক্সট ডেস্ট্রয়ার হিসাবে কাজ করছে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখতে পাবো। নেক্সট আমরা দেখতে পাবো কালার্স অফ ডেড লিভস ইনক্লুড ইয়েলো, ব্ল্যাক, পেল অ্যান্ড হেকটিক রেড। ইয়েলো, ব্ল্যাক, পেল এবং হেকটিক রেড এটা হচ্ছে ডেড লিভসদের কালার। প্রত্যেকটা রং কিন্তু রিভাইটালাইজের প্রতীক নয়, এগুলো হচ্ছে মৃত্যুর প্রতীক, এগুলো হচ্ছে ট্রানজিটরিনেসের প্রতীক আমাদের জীবনের। এবং এই জন্যই তো প্রথম প্যারাগ্রাফে ডেথের বর্ণনা করা হয়েছে এবং ডিসোলেশনের বর্ণনা করা হয়েছে, ডেসপারেশনের বর্ণনা করা হচ্ছে। মানে এগুলোকে উড়িন দিতে হবে, এইগুলো থাকলে হবে না। এইসব ব্ল্যাক, পেল, হেকটিক, রেড এসব কালার উড়িন দাও, সবুজ কালার নিয়ে এসো, সমাজকে সবুজায়িত করো। নেক্সট দিস কালার সিগনিফাই ডিজিজ অ্যান্ড ডিকে। নেক্সট ইয়েলো, ব্ল্যাক, পেল, হেকটিক রেড আর দ্য কালার্স অফ দ্য অটামনাল লিভস। ইয়েলো, ব্ল্যাক এগুলো হচ্ছে অটামনাল লিভের কালার, এগুলো একদম বাতিলপন্থীদের আয়তায় ফেলা হয়েছে এগুলোকে। মানে এখানে যে কবি সেই কবি কিন্তু অটামনাল লিভস বলতে এই সমস্ত পাতাগুলোকে বলেছেন ফার্স্ট প্যারাগ্রাফে। নেক্সট ওয়েস্ট উইন্ড ড্রাইভ দ্য ইয়েলো রেড লিভস টু দেয়ার উইন্ট্রি বেড, শীতের বিছানায় তাদেরকে ফেলে দিচ্ছে এবং এগুলোর সঙ্গে সঙ্গে বীজকেও ফেলা হবে, কিন্তু এই বীজ শীতে মৃত অবস্থায় পাতার নিচে ঢাকা থাকবে, কিন্তু বসন্তকালে সেই বীজগুলো থেকে আবার নতুন গাছ হবে। নেক্সট আমরা দেখতে পাই ডেড লিভস আর কম্পেয়ার টু ঘোস্ট, ডেড লিভসকে ঘোস্ট হিসাবে কল্পনা করা হয়েছে বা মৃতদেহ হিসাবে কল্পনা করা হয়েছে।
পেস্টিলেন্ট স্ট্রাইক অ্যান্ড মাল্টিটিউড রিফার্স টু দ্য ডিজিজড হিউম্যানিটি, মানুষের মানবিকতা মারা গিয়েছে, এই বিষয়টাকে পেস্টিলেন্ট স্ট্রাইক অ্যান্ড মাল্টিটিউড হিসাবে রিফার্স করে, সিগনিফাই করে। বিষয়টা বুঝবে, সিগনিফাই করা আর মানে মিনস করা এই দুটো কিন্তু আলাদা। নেক্সট, দ্য ড্রাই উইন্ট্রি বেড, দ্য ড্রাই উইন্ট্রি বেড রিফার্স টু গ্রেভ অ্যান্ড আর্থ, গ্রেভ আর্থ, ড্রাই উইন্ট্রি বেড মানে হচ্ছে কি গ্রেভ আর্থ, মানে গ্রেভ, ড্রাই উইন্ট্রি বেড মানে একদম শুকনো, ডার্ক উইন্ট্রি বেড মানে হচ্ছে গ্রেভ, একদম কবরস্থানের মতন। নেক্সট আমরা দেখতে পাই ওয়েস্ট উইন্ড চ্যারিয়ট দ্য উইং সিড, ওয়েস্ট উইন্ড কিন্তু কি বহন করে, বীজ বহন করে, এই বীজগুলোকে পার্সনিফাই করা হয়েছে, তার জন্য বলছে উইং স্পিড, যে বীজগুলোর জন্য ডানা আছে এরকম। নেক্সট, দ্য সিডস আর কল্ড উইংড বিকজ দ্য লাইট টাফট উইংস, কারণ এই যে শিমুল ফুলের যে পশমগুলো উড়ে বীজ, তার ভিতরে বীজ ঢোকা থাকে, সূর্যমুখী ফুলের যেমন থাকে সেই রকম, মানে বাতাসে ভেসে বেড়ায়, ওই বীজগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে, সোমলা বীজ। নেক্সট আমরা দেখতে পাই উইং সিডস আর কম্পেয়ার টু কর্পস ইন গ্রেপস, উইন্ড সিডস যে ডানাওয়ালা সিড সেগুলোকে কম্পেয়ার করা হয়েছে মৃতদেহের সঙ্গে ইন গ্রেপস ইয়ার্ডে। নেক্সট আমরা দেখতে পাই ইচ লাইক এ কর্পস, ইচ লাইক এ কর্পস, প্রত্যেকটা হচ্ছে কর্পসের মতন, ইচ লাইক এ কর্পস মানে কি, প্রত্যেকটাই মনে হচ্ছে যেন কর্পসের মতো, মানে মৃতদেহের মতো, প্রত্যেকটা ডেড লিভসকে, ঠিক আছে, আর প্রত্যেকটা বীজকে ইচ লাইক এ কর্পস। হেয়ার দ্য সিডস আর কম্পেয়ার টু ক্রপস, এখানে সিডগুলোকেই কল্পনা করা হয়, ইচ লাইক এ কর্পস এখানে কিন্তু সিডগুলোকে কল্পনা করা হয়েছে, ঠিক আছে, মানে ইচ যেখানে দেওয়া আছে না, ইচ লাইক এ কর্পস এটা সিডকে বলা হয়েছে। নেক্সট, দ্য ওয়ার্ড ইচ রিফার্স টু দ্য সিড, ঠিক আছে। নেক্সট, দাইন অ্যাজিউর সিস্টার অফ স্প্রিং রিফার্স টু দ্য স্প্রিং উইন্ডকে বলা হয়েছে দাইন অ্যাজিউর সিস্টার অফ দ্য স্প্রিং। অ্যাজিওর সিস্টার কাকে বলা হয়, স্প্রিংকে বলা হয়, সিস্টার বলা হচ্ছে, তাই না, অটামের যে 6 মাস পর স্প্রিং আসে, তাহলে সেই বিষয়টাকে বলা হচ্ছে, স্প্রিংকে বলা হচ্ছে অ্যাজিওর সিস্টার। জি ফায়ার, স্প্রিং ইজ সিম্বলিক অফ দ্য রিবার্থ অ্যান্ড রিজয়, সেটা আগে বললাম। ক্ল্যারিয়ন রিফার্স টু দ্য ট্রাম্পেট অফ স্প্রিং, ক্ল্যারিয়ন বলতে বোঝানো হচ্ছে স্প্রিংয়ের যে ট্রাম্পেট, ঠিক আছে। দ্য প্রোনাউন হার্টস রিফার্স টু স্প্রিং, দ্য প্রোনাউন হার রিফার্স টু স্প্রিং, এই প্রোনাউন হার বলতে স্প্রিংকে বলা হচ্ছে। দেখো অটামকে বেটা ছেলা হিসেবে তুলনা করা হচ্ছে আর স্প্রিংকে ফিমেল হিসেবে তুলনা করা হয়েছে, ঠিক আছে, তো তার জন্য স্প্রিংকে হার বলা হচ্ছে, কোমল জিনিসের প্রতীক নয় তার জন্য। দ্য ক্ল্যারিয়ন কল উইল অ্যাওকেন দ্য স্লিপিং আর্থ, দ্য ক্ল্যারিয়ন কল মানে এই যে ক্ল্যারিয়ন কল বলছে, ঠিক আছে, এটা কাকে জাগাবে, স্লিপিং আর্থকে জাগাবে, মানে একদম স্লিপিং আর্থকে জাগাবে। এখানে একটা আমরা অ্যালিউশন পাই, ঠিক আছে, ইসরাফিল আলাইহিসসালামের একটা অ্যালিউশন পায়, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন সব কিছু শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, তখন ইসরাফিল আলাইহিসসালাম কিন্তু একটা ট্রাম্পেট ব্লো করবে এবং তারপরে কিন্তু রিসারেকশন হবে, আবার সমস্ত মানুষ কবর থেকে উঠে আসবে, সে ধনী হোক গরিব হোক, সে যে কোনো মানুষ হোক, সব মানুষকে উঠে যেতে হবে, তারপরে গড কিন্তু বিচার করবে। এই বিষয়টার হচ্ছে একটা অ্যালিউশন, ক্ল্যারিয়ন কলের অ্যালিউশন, ঠিক আছে। উইল অ্যাওকেন দ্য স্লিপিং আর্থকে সে আবার উঠিয়ে দেবে। নেক্সট আমরা দেখতে পাই সুইট বার্ডস আর কম্পেয়ার টু ফ্লক্স অফ শিপ, সুইট যে বার্ডস, ঠিক আছে, সুইট বার্ড মানে কি মিষ্টি যে প্রস্ফুটিত কুঁড়িগুলোকে বলে বোঝানো হচ্ছে, কম্পেয়ার টু ফ্লক অফ শিপ, এইগুলোকে ফ্লক অফ শিপের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে ভেড়ার দল তুলনা করা হয়েছে, ঠিক আছে। দ্য কম্প্যারিজন ইজ বিটুইন বার্ডস অ্যান্ড ফ্লক্স, তাহলে বার্ডস এবং ফ্লক্সের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা হয়েছে। The wild spirit which earth moving everywhere, এই wild spirit হচ্ছে wild spirit which earth moving everywhere, মানে তুমি চারিদিকে ছড়ে যাও, মানে অটাম সিজনের যে ওয়েস্ট উইন্ড সেটা কিন্তু চারিদিকে ছড়ে যাও, রিফার্স টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। ওয়াইল্ড বলতে বোঝানো হচ্ছে ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, মানে ওয়াইল্ড যখন লেখা থাকবে না তখনই ওয়েস্ট উইন্ড বলতে হবে, মানে অটামের। আর যখন স্প্রিং উইন্ড কাকে বলে, যখন ওয়াইল্ড লাগে না, মানে কোমল যখন ভাব থাকবে তখন তাকে স্প্রিং উইন্ড বলা হবে বা যে ফায়ার বলা হবে। দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড ওয়াইল্ড বিকজ ইট ইজ আনটেমড অ্যান্ড আনকন্ট্রোলড, ইট ইজ কল্ড ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, এটাকে ডিস্ট্রয়ার বলা হয়েছে, এটাকে প্রিজার্ভার বলা হয়েছে, বিকজ ইট ডিস্ট্রয়েজ দ্য ওল্ড অ্যান্ড প্রিজার্ভস দ্য নিউ, কারণ এটা ওল্ডকে ডিস্ট্রয় করে এবং নতুনকে প্রিজার্ভ করে, ঠিক আছে, ওল্ডকে ডিস্ট্রয় করে আর নতুনকে প্রিজার্ভ করে, এই জন্য ওয়েস্ট উইন্ডকে ডিস্ট্রয়ার আর প্রিজার্ভার বলা হয়েছে। দ্য ডেথ ইজ ইমপ্লাইড অ্যাজ এ প্রসেস অফ রিনিউয়াল, ডেথকে প্রসেস অফ রিনিউয়ালের সঙ্গে ফেলা হয়েছে। ডেথ ইজ ইমপ্লাইড অ্যাজ এ প্রসেস অফ রিনিউয়াল, মানে মৃত্যু জীবনের শেষ নয়, ঠিক আছে, মানে মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যুর পরে একটা জীবন আছে, ঠিক, এটা হচ্ছে রিজেনারেশনের প্রতীক, ঠিক আছে, রিসারেকশনের প্রতীক। দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ দ্য পাওয়ার অফ চেঞ্জ অ্যান্ড রিনিউয়াল, পোয়েট কিন্তু অ্যাড্রেস করছে ওয়েস্ট উইন্ডকে অ্যাজ দ্য পাওয়ার অফ চেঞ্জ অ্যান্ড রিনিউয়াল, চেঞ্জ হবে এবং রিনিউয়াল হবে, এই পোয়েট কিন্তু অ্যাড্রেস করছে ওয়েস্ট উইন্ডকে।
ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করছে চেঞ্জ হবে, চেঞ্জ আনতে হবে, রিনিউয়াল করতে হবে এই সোসাইটিকে, দুর্নীতি মুক্ত করতে হবে, এই প্রকৃতি বিশ্ব প্রকৃতি দুর্নীতিতে ভরে গেছে, আমাদেরকে চেঞ্জ করা দরকার। দ্য ফ্রেজ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার রিফার্স টু দ্য হিন্দু গড শিভা অ্যান্ড বিষ্ণু। শিভা এবং বিষ্ণু এই হিন্দু দুটো গডকে বলা হয়েছে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার। নেক্সট দেখতে পাই আমরা ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা সেলি ডেসক্রাইবস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাকশন অন ক্লাউডস। ওয়েস্ট উইন্ড ক্লাউডের ওয়েস্ট উইন্ড কেমনভাবে ল্যান্ডের পরে ক্লাউডে তার তাণ্ডব নৃত্য চালায় সেটা কিন্তু আমরা দেখতে পাই সেকেন্ডে। নেক্সট আমরা দেখতে পাই ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার টু স্ট্রিম অন হুইচ ক্লাউডস ফ্লোট। ঠিক আছে, ওয়েস্ট উইন্ডকে আমরা দেখতে পাই যে কম্পেয়ার একটা বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ওয়েস্ট উইন্ড একটা বাতাস, ওয়েস্ট উইন্ড একটা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। ওয়েস্ট উইন্ড একটা নদী, সেই নদীর উপর দিয়ে কী হয়, মেঘগুলো প্রবাহিত হয়। ঠিক আছে, মানে জলে যেমন পাতা প্রবাহিত হয় তেমনি ওয়েস্ট উইন্ড হচ্ছে একটা নদী। ওয়েস্ট উইন্ড একটা নদী, সেই নদীর উপরে ওই মেঘগুলো প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। নেক্সট লুজ ক্লাউডস আর কম্পেয়ার টু ডিকেইং লিভস। মানে লুজ ক্লাউডগুলোকে এবার কী হচ্ছে, ডিকেইং লিভস। ঠিক আছে, মানে যখন একটা দিলাম লুজ ক্লাউডসকে কী হিসাবে তুলনা করা হয়েছে, ডিকেইং লিভস। মানে ওই আকাশে, ওই যে আকাশ, সে আকাশে নদী বেড়াচ্ছে, আর যে মেঘ, সে মেঘগুলো হচ্ছে তোমার পাতা। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। মাটিতে যেমন ল্যান্ডে সেই আকাশেও সেই সেরকম তো কল্পনা করছে। মানে পাগল তো, মানে রোম্যান্টিক যে কবিগুলো আছে সে পাগলের মতন। ঠিক আছে, মানে ওদের যে কল্পনা, সে কল্পনা সাধারণ মানুষের ভাবতে পারবে না। আর তার সঙ্গে সঙ্গে ভেরি ইন্টেলেকচুয়াল এবং খুবই বুদ্ধিমতী। তার জন্যই বুদ্ধিমত্তার সঙ্গে তারা মেট্রিক্যাল রাইম প্যাটার্ন এগুলো করে, এগুলো আমরা পারবো না। এই মেট্রিক্যাল মানে আয়াম্বিক পেন্টামেটারে লেখা হয়েছে প্রত্যেকটা কবিতা, ওই ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এইগুলো এই রাইমগুলো একটু দেখে যাবে। নেক্সট হচ্ছে ক্লাউডস আর কম্পেয়ার টু ডেড লিভস সেট ফ্রম হেভেন টু হেভেন অ্যান্ড আর্থ। ক্লাউডস আর কম্পেয়ার টু ডেড লিভস। ঠিক আছে, হেভেন এবং আর্থ এটা পড়ে। হেভেন সেট ফ্রম হেভেন অ্যান্ড আর্থ, মানে ওই যে স্বর্গ, সেই স্বর্গ থেকে ওই মেঘগুলো পড়ে। ঠিক আছে, তাহলে ক্লাউডসকে কম্পেয়ার করা হচ্ছে ডেড লিভস। এগুলো কোথা থেকে পড়ে, পৃথিবী থেকে এবং হেভেন থেকে, স্বর্গ থেকে। তার মানে একটা বিচার করে দেখো, মানে পৃথিবী, স্বর্গ, এগুলো সব গাছের মতন করে ধরে ফেলা হয়েছে, মানে গাছ এগুলো সব। ঠিক আছে, মানে গাছ থেকে যেমন পাতা পড়ে তেমনি ওই ওয়েস্ট উইন্ডের মতো নদীর উপরে তোমার ওই ক্লাউডসগুলো পড়ে, মানে তোমার পাতাগুলো, ক্লাউডস নামক ওই পাতাগুলো পড়ে। কোথা থেকে আসে, হেভেন অ্যান্ড আর্থ থেকে আসে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপরে ট্যাঙ্গেল বাউস অফ হেভেন অ্যান্ড আর্থ রিফার্স টু ইন্টারমিংলিং স্কাই অ্যান্ড সি। ট্যাঙ্গেল বাউস অফ হেভেন অ্যান্ড আর্থ, এই যে এখানে বাউস মানে গাছের যে ডালপালা, গাছের যে ডালপালা, সে গাছের যে ডালপালা ওগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, হেভেন আর আর্থে যে ডালপালাগুলো মেলে আছে এগুলো সবই একটা গাছ হিসাবে তুলনা করা হয়েছে। রিফার্স টু দ্য ইন্টারমিংলিং স্কাই অ্যান্ড সি, আকাশ, তারপরে সমুদ্র, এই সমস্ত কিছুকে একবারে, গোটা ইউনিভার্সকে একবার তিনি গাছের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট আমরা দেখতে পাই যে অ্যাঞ্জেল অফ রেন অ্যান্ড লাইটনিং রিফার্স টু স্টর্ম ক্লাউডস। ঠিক আছে, অ্যাঞ্জেল অফ রেন অ্যান্ড লাইটনিং, তাহলে এই যে বৃষ্টিপাত, তারপরে যে এই লাইটিং মানে বিদ্যুৎ চমকানি, বৃষ্টিপাত, বিদ্যুৎ চমকানি, এগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, এগুলো হচ্ছে স্টোন ক্লাউডের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে ঝড়ো একবারে বিশাল কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে স্টোরমি ক্লাউডসের সঙ্গে এই রেন অ্যান্ড লাইটনিং অ্যাঞ্জেলের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে অ্যাঞ্জেল অফ রেন অ্যান্ড লাইটনিং কাকে বলা হয়, স্টোরমি ক্লাউড। অ্যাঞ্জেল অফ রেন অ্যান্ড লাইটনিং কাকে বলা হয়, স্টোরমি ক্লাউড। ইন সেকেন্ড স্ট্যান্ডায় আমরা দেখতে পাই ক্লাউডস আর কম্পেয়ার টু হিয়ার লক্স অফ মিনিয়াড। এই মিনিয়াড হচ্ছে বাক্কাসের ডেভোটিস। ঠিক আছে, মানে বাক্কাসের পুজো করে এরা, এই মহিলারা। ঠিক আছে, এরা সব নাচ গান ফুর্তি মদ টদ খেয়ে একবারে বিশাল ব্যাপার, যাকে তাকে পায়ে একবারে ছিঁড়ে খেয়ে একসার করে দেয়, যাকে সামনে পায়ে গলা কেটে দেয়, এরকম একটা ব্যাপার। এই ওদের যে চুল, বিরাট বড় বড় চুল হয়, ওর চুল একবারে সাউথ পর্যন্ত একবারে বিস্তৃত। তাহলে এই যে এই বিষয়টাকে বলছে যে ক্লাউডস, এই ক্লাউডসকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, মিনার্সদের, মানে এই মহিলাদের যে চুল, সেই চুলের সঙ্গে এই ক্লাউডসদের তুলনা করা হয়েছে। এই চুলগুলো যেন ওয়েস্ট উইন্ডে উঠছে, একবারে ক্লাউডসগুলো যেন উঠছে। তো দেখছি তো ক্লাউডসকে কতভাবে তুলনা করা হচ্ছে, ক্লাউডসকে ডেড লিভস হিসাবে তুলনা করা হচ্ছে, ক্লাউডসকে চুল হিসাবে তুলনা করা হচ্ছে। তারপরে দেখো হেভেন অ্যান্ড ওশিয়ান আর ডিসক্রাইবড অ্যাজ ট্যাঙ্গেল বাউস সেকেন্ড বাই স্টোম। তাহলে হেভেন আর ওশিয়ান এদেরকে ট্যাঙ্গেল বাউস হিসাবে তুলনা করা হয়েছে, এটা আগে বললাম। আর সেকেন্ড বাই স্টোম, মানে স্টোর্মে একবারে দোদুল্যমান হচ্ছে, একবারে দুলছে আর কি, মানে একটা ভয় কাঁপছে। ঠিক আছে, মানে ওয়েস্ট উইন্ড আসছে যে সে এই জন্য। নেক্সট হচ্ছে এ মিনেট ইজ এ ফ্রেঞ্জিড ফিমেল ফলোয়ার অফ বাক্কাস, যেটা বললাম। সাইরাস ক্লাউডস আর কম্পেয়ার টু লক্স অফ হেয়ার। সাইরাস ক্লাউডসকে লক্স অফ হেয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। সাইরাস ক্লাউডকে তুলনা করা হয়েছে লক্স অফ হেয়ারের সঙ্গে। আর ডিম ভার্জ মিনস দ্য হরাইজন, ডিম ভার্জ মিনস দ্য হরাইজন, হরাইজন
মাউন্ট মানে বলে না ডিমভার্জ। আর লক্স অফ অ্যাপ্রোচিং স্টোম রিফার্স টু দ্য স্টোরমি ক্লাউড, ঠিক আছে, স্টোরমি ক্লাউডকে লক্স অফ অ্যাপ্রোচিং স্টোম বলা হয়েছে। ওই লক্স মানে কি, ওই মিনারদের চুলগুলো যেন আসছে, চুল আসছে, ঠিক আছে, তাহলে এই বিষয়টা কি মানে স্টোরমি ক্লাউড আসছে, ঠিক আছে, স্টোরমি ক্লাউড, ক্লাউড তো মানে ওই লকগুলো হচ্ছে ক্লাউড, স্টোরমি ক্লাউড আসছে, চুল আসছে মানে কি মেঘ আসছে, স্টোরমি ক্লাউড মানে ঝড়ো মেঘ, এমনি মেঘ নয়, ঝড় মেঘ আসছে। নেক্সট আমরা দেখতে পাই অ্যাপ্রোচিং স্টোম ইজ কম্পেয়ার টু লক্স অফ মিনার, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাই যে ক্লোজিং নাইট ইজ কম্পেয়ার টু ফিউনারাল পোল, মানে ক্লোজিং নাইট, এই যে ক্লোজিং নাইট এটা তুলনা করা হয়েছে কী করে, ক্লোজিং নাইটকে ডোম হিসাবে তুলনা করা হয়েছে, ঠিক আছে, ফিউনারাল পল হিসাবে মানে ডোম হিসাবে তুলনা করা হয়েছে। আর নেক্সট হচ্ছে ওয়েস্ট উইন্ড ইজ ইনস্ক্রাইবড অ্যাজ দ্য ডার্জ অফ দ্য ডাইং ইয়ার, ওয়েস্ট উইন্ডকে মানে ডাইং ইয়ার, এই যে বছরটা শেষ হয়ে যাচ্ছে মানে অটাম সিজনটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডাইং ইয়ার বলতে কোন বছরকে বোঝানো হচ্ছে, ওটা 1819 খ্রিস্টাব্দের লেখা হয়নি, ওই 1819 খ্রিস্টাব্দকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তা ওই 1819 খ্রিস্টাব্দের যে ফিউনারাল সং হিসাবে ওয়েস্ট উইন্ডটা কাজ করছে, বুঝতে পারছো। ওয়েস্ট উইন্ডটা কিসের কাজ করছে, তোমার ডার্জ, ওয়েস্ট উইন্ড মানে যেন গান গাইছে, ওয়েস্ট উইন্ড যখন ঝড় ও বেগে এবারে বিশাল একবারে তীব্র বেগে আছে, তখন ঝড়ের যে একটা শব্দ হয় না, সনসন শব্দ, ওই শব্দটা যেন একবারে গানের মতো মনে হচ্ছে, ঠিক আছে। ওই গানটা কিসের মতন, ডার্জ বলা হচ্ছে, গানটাকে ডার্জ বলা হয়। ডার্জ কাকে বলা হয়, যেমন মৃত্যু সঙ্গীত, সমাধি সঙ্গীত, ফিউনারাল সংকে ডার্জ বলা হয়। নেক্সট আমরা দেখতে পাই যে পার্সোনিফাইড সি ইজ সেড টু হ্যাভ ফলেন ইনটু সামার ন্যাপ, তাহলে সমুদ্র, এই সমুদ্র কাকে বলা হচ্ছে, মেডিটেরিয়ান সি মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, ঠিক আছে। মেডিটেরিয়ান সি কী করছে, ওই 3 নম্বর প্যারাগ্রাফে 3 নম্বর যে ক্যান্টো আছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্টোতে 14টা করে লাইন আছে, 3 নম্বর ক্যান্টোতে আমরা দেখতে পাই যে ঘুমিয়ে যেন আছে, তাহলে কে ঘুমিয়ে আছে, মেডিটেরিয়ান সি ঘুমিয়ে আছে, সামার ন্যাপ করছে মানে দুপুরবেলায়, কিন্তু ঠিক আছে, ন্যাপ মানে দুপুরবেলায়। আর এই দুপুরবেলায় যখন মেডিটেরিয়ান সি ঘুমিয়ে আছে, তখন হঠাৎ করে ওয়েস্ট উইন্ড চলে এলো, দিয়ে একবারে উথাল পাতাল হয়ে গেল, ঘুম থেকে উঠে গেল, ও বলছে কী রে ভাই আসছে, দ্য মেডিটেরিয়ান সি ইজ স্লিপিং হেয়ার, মেডিটেরিয়ান সি কিন্তু এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি ইজ কামনেস টু স্লিপিং ম্যান, এখানে কবি কিন্তু এই যে মেডিটেরিয়ান সি ঘুমাচ্ছে না, এই মেডিটেরিয়ান সি ঘুমানোকে মানুষের ঘুমানোকে তুলনা করা হয়েছে, মানে মানুষ এখানে যে অন্যায় অবিচার চলছে দেশে, যে এত হই হট্টগোল হচ্ছে, তারপরে সব কিছু যেন তো মানে একদম আপিবেল টপসি টার্ভি সিচুয়েশানে আছে, তাই এগুলো যে মেন্ট করবে এমন নেতা নাই, ঠিক আছে। এখানে কিন্তু পারছে বেশি ছেলের নেতা হওয়ার ইচ্ছা, কিন্তু ও পারছে না, মানে ও অক্সফোর্ড কলেজে নেতা হতে চাই, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে কলেজ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে ব্যাপারটা হলো এইরকম যে তিনি চাইছেন যে কেউ যেন আসুক এবং কেউ যেন মানুষের ঘুম থেকে উঠিয়ে দেয়। তাই এখানে কি ওয়েস্ট উইন্ডকে সেরকম একটা শক্তিমান নেতা হিসাবে তিনি এখানে দিয়েছেন, যে মেডিটেরিয়ান সির মতো এই মানুষগুলোকে যেন ঘুম থেকে উঠিয়ে দেওয়া হোক। তাহলে মেডিটেরিয়ান সি কাকে বলা হয়েছে, ওই ঘুমন্ত মানুষকে বলা হয়েছে, ওই মানুষ যেন ঘুমাচ্ছে, মেডিটেরিয়ান সি যেন ঘুমাচ্ছে, এই ঘুমকে ভঙ্গ করতে আসছে ওয়েস্ট উইন্ড। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সিজ কামনেস টু দ্য স্লিপিং ম্যান, দ্য পোয়েট রিফার্স টু বায়াস বে, এই কবিতা রিফার্স কী করছে, দ্য পোয়েট রিফার্স টু বায়াস বে, মানে বায়াস বে বলতে হচ্ছে পুমিস আইসেলস যেখানে আছে সেটা বায়াস বেতে আছে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি এ নিয়ে আমরা পরে কথা বলছি। নেক্সট হচ্ছে দ্য ভেজিটেশন অ্যাট দ্য বটম অফ দ্য সি ইজ কম্পেয়ার টু ফরেস্ট, ঠিক আছে, মানে সমুদ্রের তলদেশে যে ফয়েলেজগুলো আছে, যে উজি শ্যাপগুলো আছে, সেগুলোকে কম্পেয়ার করা হয়েছে ফরেস্টের সঙ্গে, জঙ্গলের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে ল্যান্ডে যে জঙ্গল থাকে না, সমুদ্রের তলাতেও জঙ্গল থাকে। তোমরা জানো একটা বাস্তব কথা বলেছি, যে এই গোটা পৃথিবীতে যে অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেন উৎপন্ন হয় সমুদ্রের তলে যে গাছপালা আছে, সেই গাছপালা থেকে 80% অক্সিজেন উৎপন্ন হয়। নেক্সট, আর আমাজন জঙ্গলে 10%, পৃথিবীর 10% যে অক্সিজেন আমরা আমাজন জঙ্গল থেকে পাই, ঠিক আছে। মানে গোটা ইউনিভার্সের কথা বলছি আমি, মানে ইউনিভার্স বলতে গোটা পৃথিবীর কথা বলছি। পৃথিবীর মধ্যে 80% অক্সিজেন আমরা সমুদ্রের তলদেশ থেকে পাই। সমুদ্রের যে মাছগুলো কী করে বেঁচে থাকে, এমনি সমুদ্রের তলে কিন্তু জলে কিন্তু অক্সিজেন আছে। আর যে গোটা পৃথিবীতে 10% অক্সিজেন আমাজন ফরেস্টে আছে, আর বাকি 10% আছে। সুতরাং তুমি যদি গাছ কাটো, তাহলে কিন্তু তোমার মানে পৃথিবীতে যে অক্সিজেন শেষ হয়ে যাবে এমন নয়, কিন্তু গাছ কাটা উচিত নয়, এটা হচ্ছে ব্যাপার, মানে গাছ কাটলে হবে না। নেক্সট হচ্ছে দ্য ভেজিটেশন অ্যাট দ্য বটম অফ দ্য সি ইজ কম্পেয়ার টু ফরেস্ট, এটা বললাম। নেক্সট, দ্য আটলান্টিক ওশিয়ান ক্লিপস ইটসেলফ ইন্টু চেজাম, আটলান্টিক ওশিয়ানটা নিজেকে চেজামের মতন ভাগ করে দিয়েছে। এখানেও একটা অ্যালুশন আছে মুসা আলাইহিসসালাম। এখানে ওই ইহুদি জাতির একটা নেতা ছিলেন এবং
তিনি হচ্ছেন প্রফেট, আর গডের পক্ষ থেকে আসা। তিনি যখন বিপদে পড়েছিলেন তখন গডকে বলেছিলেন, গড আমরা বিপদে পড়েছি, ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তাই ফেরাউন হচ্ছে কঠিন শক্তিশালী একটা সম্প্রদায়, আমরা পারছি না। তো মূসাকে বলা হয়েছিল যে তুমি সমুদ্রে তোমার লাঠিটা ফেলো আর সমুদ্র দুই ফাঁক হয়ে যাবে। তো সমুদ্রের লাঠিটা ফেলেছিল, সমুদ্র কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছিল। মূসা এবং তার দলবলের লোকজন এই সমুদ্রের মধ্য দিয়ে চলে গিয়েছিল, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সমুদ্রে পার হয়েছিল। এই গড হচ্ছে এমন একটা সত্তা যে সমস্ত কিছুর নিয়ন্ত্রক এবং কন্ট্রোলার, সুপ্রিম কন্ট্রোলার গডকে বলা হয়, এমনি এমনি নয়, সুপ্রিম কন্ট্রোল। তাহলে মূসা যখন লাঠটা পেলো তখন সমুদ্র দুই ভাগ হয়ে গেল, সেই দিকে তারা কিন্তু দলবল নিয়ে চলে গেল, আর ফেরাউন তাদেরকে ধাওয়া করতে লাগলো। আর ফেরাউন কিন্তু সমুদ্রের জলে যখন আসছে তাদের পিছন পিছন তাদেরকে ধাওয়া করতে, তখন সমুদ্রের জল আবার কিন্তু বুঝে গেল যেমন কথা তেমনি, সেই জলে কিন্তু মারা গেল। সেই ফেরাউনের দেহ আজ পর্যন্ত মিশরে কিন্তু এইতে মানে তোমরা মিউজিয়ামে পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমরা দেখতে পাই দ্য আটলান্টিক ওশান ক্লেভস ইন্টু চেজাম। আটলান্টিক ওশান কিন্তু চেজামে ভাগ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট উইন্ড ইজ সেড টু মেক দ্য সি ব্লুমস ফেন্ট অ্যান্ড ডাই। ওয়েস্ট উইন্ড কিন্তু বলা হচ্ছে ওয়েস্ট উইন্ড ইজ সেড টু মেক দ্য সি ব্লুমস ফেন্ট অ্যান্ড ডাই। সি ব্লুমস কিন্তু ডাই হয়ে যাচ্ছে। তাহলে সি ব্লুমস মানে কি? সি ব্লুমস, সি ফয়েলেজ, ওরা কিন্তু পাতা ঝরিয়ে দিচ্ছে। সমুদ্রের তলে যে জঙ্গলগুলো আছে ওই জঙ্গলের পাতাও ঝরছে। আশ্চর্যকর, ওয়েস্ট উইন্ড এত শক্তিশালী যে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের তল পর্যন্ত আর কার্যকারিতায় কিন্তু আমার দেখা যাচ্ছে যে ওরা ওদের পাতা ঝরিয়ে দেয়। বাপ রে বাপ। দ্য পোয়েট উইশেস টু বি ডেড লিভ। দ্য পোয়েট উইশেস টু বি ডেড লিভ। এই কবি নিজেকে শেষবেলায় 4 নম্বর প্যারাগ্রাফে, ঠিক আছে, এত বলার পর 4 নম্বর প্যারাগ্রাফে কবি নিজেই কিন্তু ডেড লিভ হতে চাইলেন। বলছে আমি ডেড লিভ হতে চাই, আমি সুইফট ক্লাউড হতে চাই, আমি ওয়েভ হতে চাই। আই ওয়ান্ট টু বি ডেড লিভ, সুইফট ক্লাউড অ্যান্ড ওয়েভ। আমি এরকম হতে চাই। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ লাইফ টু এ উইদার্ড লিভ। কবি বলছে আমার জীবন, আমার জীবনের পাতা যেন শুকিয়ে গেছে, আমি যেন শুকনো পাতা হয়ে গেছি, এরকম কবি নিজেকে বলছে। আমার আর সেই শক্তি নাই, আমার সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর নাই, সমাজের মানুষকে সংশোধিত করার ক্ষমতা আমার আর নাই। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ লাইফ টু এ উইদার্ড লিভ। দ্য ওয়েস্ট উইন্ড ইজ ইনভোকড অ্যাজ ট্রাম্পেট অফ প্রফেসি। ওয়েস্ট উইন্ডকে ইনভোক করা হচ্ছে ট্রাম্পেট অফ প্রফেসি হিসাবে, ওয়েস্ট উইন্ডকে ইনভোক করা হচ্ছে। ওয়েস্ট উইন্ড ইজ ইনভোক অ্যাজ ট্রাম্পেট অফ প্রফেসি, ঠিক আছে, ইনভোক করা হচ্ছে। এই গোটা কবিতায় ওয়েস্ট উইন্ডকে কিন্তু ইনভোক করা হচ্ছে 4 নম্বর 5 নম্বর প্যারাগ্রাফে, ঠিক আছে। তাই ইনভোকেশন করা হচ্ছে, ঠিক আছে, ডাকছে না, ইনভোক করা। কল্ড, উত্তরটা কল্ড হবে না, ইনভোকেশন হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে শেলি রিকোয়েস্ট দ্য ওয়েস্ট উইন্ড টু স্যাটার হিজ ওয়ার্ডস অ্যালং ম্যানকাইন্ড। শেলি রিকোয়েস্ট করছে ওয়েস্ট উইন্ডকে, স্ক্যাটার, আমার ছড়ে দাও আমার কথাবার্তা, আমি পারছি না, আমি নিজে সমাজকে সংশোধন করতে পারবো না, কিন্তু তুমি তো পারবে, তুমি আমার হয়ে আমার কথাগুলোকে গোটা জগৎ সংসারে ছড়িয়ে দাও। দ্য পোয়েট ওয়ান্টস হিজ ওয়ার্ডস টু অ্যাক্ট অ্যাজ স্পার্কস অর টু কাইন্ডেল ফায়ার। কেউ বলছে নিজের কথাগুলোকে যেন এমনভাবে ছড়িয়ে দাও যেন এই কথাগুলো যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো সমস্ত মানুষকে যেন এই কথাগুলো শোনাবে। কাইন্ডেল ফায়ার, তাদের হৃদয়ে যেন আগুন জ্বলিয়ে দেওয়া যায়, তারা যেন তাদের ঘুম থেকে জেগে ওঠে, তারা যেন তাদের মেডিটেরিয়ান সি থেকে জেগে ওঠে। নেক্সট, দ্য পোয়েট উইশেস টু বি ইন্সপায়ার্ড লাইক এ লায়ার। কবি 5ম প্যারাগ্রাফে আমরা দেখতে পাই কবি নিজেকে লায়ার হিসাবে সম্বোধন করেছে, যে কবি বলছেন যে আমি যেন একটা লায়ার হতে চাই। দ্য পোয়েট উইশেস টু বি ইন্সপায়ার্ড লাইক এ লায়ার, আমি যেন একটা লায়ার হতে চাই, মানে জঙ্গল একটা লায়ার, ঠিক আছে। তো ওয়েস্ট উইন্ড যখন আসে তো জঙ্গলের সমস্ত পাতা সনসন করে ওঠে না, মানে এবারে লায়ার মানে যখন বাজায় তখন সেরকম ঝাঁকায়, সেরকম জঙ্গলে যে গাছপালাগুলো ঝাঁকায় সেটা হয়। তাহলে তাই জন্য বলছে যে পোয়েট উইশেস টু বি ইন্সপায়ার্ড লাইক এ লায়ার, কবি নিজে ওরকম ঝেঁকে নিতে চাইছেন নিজেকে। দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ টু এ ফরেস্ট বিং প্লেড বাই দ্য উইন্ড। কবি নিজেকে কল্পনা করেছেন যেন আমি একটা জঙ্গল আর ওয়েস্ট উইন্ড আমাকে এমনি করে দুলাবে, ঠিক আছে, জঙ্গলকে যেমন দুলে নিয়ে যায় সেরকমভাবে আমাকেও দুলাবে এরকমভাবে, ঠিক আছে। তাহলে আমি বাঁচবো, আর আমি বাঁচলে মানে তোমার সবাইকে আমি এই সত্যটাকে ছড়িয়ে দিতে পারবো। আসলে কবির ইচ্ছা এই কবিতার মাধ্যমে সত্যটাকে ছড়িয়ে দিতে গোটা বিশ্ব সংসারের মানুষকে, যে দেখো এখন যে পরিস্থিতি সেটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সাধারণ মানুষ শুধুমাত্র ম্যাটেরিয়ালিজমে জমে গেছে, মেন্টাল ওয়ার্ল্ড লিভ সে জমে যাচ্ছে, শুধুমাত্র লাভ আর প্রফিট দেখছে, গেটিং আর স্পেন্ডিংয়ে দিন কাটাচ্ছে। সুতরাং সমস্ত এই ধরনের মানুষকে জাগতে হবে, যে প্রকৃতির উপাসক হতে হবে, আর 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 কী করতে হবে, সৎ হতে হবে মানুষকে, আর অনেস্ট হতে হবে। নেক্সট হচ্ছে দ্য ওয়েস্ট উইন্ড ইজ আস্কড টু ড্রাইভ হিজ থট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওয়েস্ট উইন্ড বলছে যে ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে যে তার চিন্তাগুলোকে যেন গোটা বিশ্ব সংসারে
গোটা ইউনিভার্সে যেন ছড়িয়ে দেওয়া হয়, তার চিন্তাগুলোকে যেন ছড়িয়ে দেয়। ওয়েস্ট উইন্ডকে ইনভোক করছে এখানে যে হে ওয়েস্ট উইন্ড, আমার চিন্তাগুলোকে ছড়িয়ে দাও। দ্য সেলি কলস দ্য ওয়েস্ট উইন্ড এ স্পিরিট, ফায়ার্স অ্যান্ড আনকন্ট্রোলেবল। সেলি কিন্তু ওয়েস্ট উইন্ডকে স্পিরিট বলেছেন, ঠিক আছে, ঠিক আছে, স্পিরিট বলেছে, একটা স্পিরিট অফ ফায়ার্স অ্যান্ড আনকন্ট্রোলেবল ফায়ার। ফায়ার্স মানে ভয়ঙ্কর, আনকন্ট্রোলেবল পাওয়ার হিসাবে ওয়েস্ট উইন্ডকে কিন্তু চিহ্নিত করেছেন। দ্য ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড বিকামস দ্য ডার্জ অফ দ্য ডাইং ইয়ার। এই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড কী হয়েছে, ডার্জ অফ দ্য ডাইং ইয়ার হিসাবে কাজ করছে। যে ডার্জ অফ দ্য ডাইং ইয়ার মানে শেষের দিক, মানে অটাম শেষ হতে চলেছে, একদম শেষ, মানে মৃত্যুর গান, মানে 1819 সাল মারা যেতে চলেছে। আর এই সময় সে যে ওয়েস্ট উইন্ড যেন ডার্জ হিসাবে কাজ করে, ফিউনারাল সং হিসাবে যেন কাজ করে। নো দাই ভয়েস রিফার্স টু দ্য আর্থ নোয়িং দ্য ওয়েস্ট উইন্ড ভয়েস, মানে পৃথিবী যেন ওয়েস্ট উইন্ডের এই ভয়েসটাকে চিনে, গোটা পৃথিবী যেন আন্দোলিত হচ্ছে ওয়েস্ট উইন্ডের ভয়েসটাকে চিনে। দ্য ক্লিয়ারিয়ান কল অফ স্প্রিং অ্যাওকেন্স দ্য স্প্লিকিনার, যেটা আমি বলেছিলাম, সেই ট্রাম্পেট ইসরাফিল আলাইহিসসালাম যে ট্রাম্পেটটা বাজায়, তখন সমস্ত মৃত মানুষগুলো যেমন জেগে উঠবে এবং গডের কাছে হাজির হতে হবে এবং তাদেরকে জবাবদিহি দিতে হবে যে আমরা আমাদের জীবনে কী কী করেছি, আমরা আমাদের জীবনে কত পাপ করেছি, কত পুণ্য সঞ্চয় করেছি, তার মাধ্যমে আমাদের জান্নাত অথবা জাহান্নাম, স্বর্গ অথবা নরক, সেটা ফাইসালা হবে। এই বিষয়টাকে বলা হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম এই ক্লিয়ারিয়ান কলের মাধ্যমে আমাদের আফটার লাইফ সূচনা হবে, আমাদের পুনরুত্থান দিবসের পরবর্তী অংশ সূচনা হবে। ডেথ ইজ নট দ্য এন্ড অফ অল, ডেথ ইজ দ্য বিগিনিং অফ আওয়ার লাইফ। আমরা বুঝতে পারবো আমরা যখন মারা যাবো তখন। দ্য ক্লিয়ারিয়ন কল অফ স্প্রিং অ্যাওকেন্স দ্য স্লিপিং আর্থ, স্লিপিং আর্থকে জাগাচ্ছে যেন। The sea blooms, the oozy woods feels fear and trembling when they hear the wind. The sea blooms এবং উজি উডস, যেটা আমরা একটু বাদ দিয়েছিলাম ওই প্রথমে, তা এইখানে আমরা একটু আলোচনা করে দেবো যে সি ব্লুমস যেগুলো আছে সমুদ্রের নিচে যে গাছপালাগুলো আছে, আর উজি উড যেগুলো স্যাপযুক্ত, উজি উড মানে কি বলতো, যেগুলো রসযুক্ত গাছপালা, সেই রসযুক্ত সিক্ত গাছপালাগুলো ফিল করছে, ফিয়ার করছে ওয়েস্ট ইন্ডিজ আসছে যে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অ্যান্ড ট্রেম্বলিং এবং ভয়ে কাঁপছে, এবং ট্রেম্বলিং করতে করতে তারা এত ভয়ে কাঁপছে যে তাদের গাছের পাতাগুলো ঝরে দিচ্ছে। দেভ হিয়ার দ্য ওয়েস্ট উইন্ড। দ্য সেল ইজ মুড ইন দ্য পোয়েম ইজ ওয়ান অফ হোপ অ্যান্ড রিনিউয়াল। কবি কিন্তু আশার আলো দেখছেন, এই গোটা কবিতার মধ্য দিয়ে আমাদেরকে আশার আলো জাগাচ্ছেন আর রিনিউয়াল চাইছেন। দ্য ওয়েস্ট উইন্ড ইজ এ সিম্বল অফ চেঞ্জ। ওয়েস্ট উইন্ড হচ্ছে একটা চেঞ্জের সিম্বল। দ্য মস অ্যান্ড ফ্লাওয়ার্স আন্ডার দ্য ওয়াটার আর অফ রেড অ্যান্ড ব্লু কালার। মস এবং যে ফ্লাওয়ার্স আছে না, তাহলে সমুদ্রের নিচে যে মস এবং ফ্লাওয়ার্সগুলো আছে, সে সমুদ্রের নিচে মস এবং ফ্লাওয়ারগুলো কিন্তু লাল এবং নীল রঙের, ঠিক আছে। মস অর্থাৎ সবুজ সবুজ শ্যাওলাগুলো হয়, ঠিক আছে, কিন্তু সমুদ্রের তলেগুলো নীল, আর ফ্লাওয়ার্স লাল, নীল লাল ফ্লাওয়ার মস, এইগুলো হচ্ছে তোমার সমুদ্রের তলের রং, গ্রিন লয় কিন্তু, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেলি ওয়ান্টস টু বি দ্য লায়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড। সেলি ওয়ান্টস টু বি দ্য লায়ার অফ দ্য ওয়েস্ট উইন্ড। সেলি কিন্তু কী হতে চেয়েছেন, লায়ার হতে চেয়েছেন ওয়েস্ট উইন্ডের, বিকজ হি সিক্স ইন্সপিরেশন। কবি ইন্সপিরেশন পেতে চায়, তার ইন্সপিরেশন হারিয়ে গেছে, তিনি হতাশ হয়ে গেছেন, ঠিক আছে, কেউ তার কথা শুনে না, এরকম একটা ব্যাপার। মেক মি দাই লায়ার, তুমি আমার যেন লায়ার হয়ে যাও, মানে মেক মি দাই লায়ার, আমাকে যেন লায়ার তৈরি করো, মিনস মেক মি ইয়োর ইনস্ট্রুমেন্ট, তুমি আমাকে আমার ইনস্ট্রুমেন্ট করে দাও, তোমার ইনস্ট্রুমেন্ট করে দাও, মানে তুমি আমাকে বাজাও, এরকম একটা ব্যাপার। মেক মি দাই লায়ার, তুমি আমাকে ইনস্ট্রুমেন্ট করে দাও। নেক্সট হচ্ছে সেলি রিকোয়েস্ট দ্য ওয়েস্ট উইন্ড টু স্ক্যাটার দ্য ওয়ার্ড লাইক অ্যাসেস অ্যান্ড স্পার্ক। মানে সেলি বলতে চাইছেন যে তার কথাগুলো যেন অ্যাস আর স্পার্কের মতো, অ্যাস মানে ছাই এবং স্পার্ক মানে কি স্ফুলিঙ্গ, ছাই এবং স্ফুলিঙ্গের মতন আমাকে ছড়িয়ে দাও, সবকে শেষ করে দেবো, এরকম একটা ব্যাপার, সবকে চেঞ্জ করে দেবো আমি, ঠিক আছে। সেলি কিন্তু এরকমভাবে চাইছেন। ওয়েস্ট উইন্ডকে কবি কী চাইছে, রিকোয়েস্ট করছে ওয়েস্ট উইন্ডকে স্ক্যাটার হিজ ওয়ার্ডস, তার কথাগুলো যেন ছায়ের মতো আর অগ্নিস্ফুলিঙ্গের মতো যেন সবাইকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে করে সবাই বুঝতে পারে যে আমরা চাই রিনিউয়াল। দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ওয়ার্ডস টু অ্যাসেস অ্যান্ড স্পার্কস ফ্রম দ্য আনএক্সটিংগুইশড হার্থ। কবি কম্পেয়ার্স করেছে তার নিজের কথাগুলোকে অ্যাস এবং স্পার্কের সঙ্গে, ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড, যে আখা নিভায়নি, যে অগ্নিকুণ্ড নিভায়নি, সেই অনিভিত অগ্নিকুণ্ড থেকে যে ছাই এবং স্ফুলিঙ্গ হাতাই করে তোলা হয়, সেগুলো বাতাসে ছড়িয়ে দেয়, সেরকমভাবে আমার কথাগুলোকে ছড়িয়ে দাও।
শেলি অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ বোথ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। শেলি কিন্তু ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করেছেন, কী হিসাবে অ্যাড্রেস করেছেন? ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসাবে অ্যাড্রেস করেছেন। শেলি ওয়েস্ট উইন্ডকে ডেস্ট্রয়ার প্রিজার্ভার হিসাবে অ্যাড্রেস করেছেন। দ্য ফাইনাল নোট অফ দ্য পোয়েম ইজ ওয়ান অফ অপটিমিজম, আমরা শেষের দিকে দেখতে পাবো। দ্য পোয়েট এক্সপ্রেসেস ইজ ফেথ অ্যান্ড রিজেনারেশন, কবি কিন্তু এখানে ফেথ এবং রিজেনারেশনের প্রতীক হিসাবে ধরা দিয়েছেন। দ্য ওয়েস্ট উইন্ড প্রাইমারিলি সিম্বলাইজেস পাওয়ার অফ রিভলিউশন, কবি কিন্তু প্রাইমারিলি সিম্বলাইজ করেছেন কিসে? পাওয়ার অফ রিভলিউশনের সিম্বলাইজ করেছেন। ওয়েস্ট উইন্ডস পাওয়ার অফ রিভলিউশন, এই রিভলিউশনের প্রতীক, তিনি নতুনত্ব আনতে চান, বিপ্লব আনতে চান, বৈপ্লবিক পরিবর্তন আনতে চান। ঠিক আছে, একটা ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল আর এটা কবি নিজে একটা রিভলিউশন আনতে চাইছেন। ঠিক আছে, দ্য ওয়েস্ট উইন্ড ইজ আস্কড টু স্প্রেড সেলিস ম্যাসেজ, ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে সেলিস ম্যাসেজ সে যেন স্প্রেড করে দেয়। ওয়েস্ট উইন্ডস কম্পেয়ার্ড হিমসেলফ টু দ্য ফরেস্ট ইয়েল্ডিং টু ইটস মিউজিক টু দ্য টু ইটস উইন্ড, বাতাস যেন তাকে লায়ার করে দেয়। দ্য পোয়েম এন্ডস উইথ এ নোট অফ হোপ অ্যান্ড সার্টেনিটি অফ স্প্রিং, বসন্তকালের আগমনের সঙ্গে সঙ্গে এই যে নতুনত্ব তিনি দেখতে চাইছেন, এটা হচ্ছে ব্যাপার। শেলি অ্যাপিলস টু দ্য ওয়েস্ট উইন্ড ফর ইন্সপিরেশন অ্যান্ড স্ট্রেংথ, শেলি কিন্তু অ্যাপিলস করছে ওয়েস্ট উইন্ডকে, ঠিক আছে, ফর ইন্সপিরেশন অ্যান্ড স্ট্রেংথ। ইন্সপিরেশন মানে কবি নিজেকে ইন্সপায়ার করতে চেয়েছেন, শক্তি আনয়ন করতে চেয়েছেন নিজের আত্মার মধ্যে ওয়েস্ট উইন্ডের কাছ থেকে, যে হে ওয়েস্ট উইন্ড আমাকে শক্তি দাও, আমাকে আমার আত্মাকে প্রফুল্লিত করে দাও। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা আমি বলছিলাম, এটা হচ্ছে একটা অপটিমিজমের নোট। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইট ইজ এ রিটোরিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড হিয়ার উইন্ড রিপ্রেজেন্টস ডেথ অ্যান্ড ডিকে। উইন্টার রিপ্রেজেন্ট ডেথ অ্যান্ড ডিকে, উইন্টারের পরে যে স্প্রিং আসবে সেই স্প্রিংটা হবে রিবার্থ এবং রিজেনারেশনের প্রতীক, আশার আলোর প্রতীক। নেক্সট আমরা দেখতে পাই দ্য মুড অফ দ্য পোয়েট ইন দ্য লাস্ট লাইন ইজ হোপফুল অ্যান্ড প্রফেটিক। লাস্ট লাইন আমরা দেখতে পাই হোপফুল এবং প্রফেটিক একটা লাইটনিংস আমার কবির মধ্যে দেখতে পাই, যে হ্যাঁ কবি বলছে হ্যাঁ আমার এই কবিতার মধ্য দিয়ে অবশ্যই একটা কিছু পরিবর্তন আসবে। ঠিক আছে, যাই হোক, এই পার্সে 22 শেলি কিন্তু তোমার 36 বছর বেঁচে ছিল এবং 1819 খ্রিস্টাব্দে এই কবিতাটা লেখা হয় আর 1820 খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়। নেক্সট হচ্ছে ওয়েস্ট উইন্ড ইজ শেলিস মেটাফর ফর রিভলিউশনারি চেঞ্জ। শেলি উইশেস দ্য পোয়েট্রি টু বিকাম এ ট্রাম্পেট অফ প্রফেসি। শেলি এই কবিতাটাকে কী হিসাবে মনে করেছেন? যে ট্রাম্পেট অফ প্রফেসি যেন হয়ে যায়, মানে এই ওয়েস্ট উইন্ড যেন ট্রাম্পেট হয়, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী, এরকম প্রতীক যেন হয়ে যায়, এই ওয়েস্ট উইন্ডকে মনে করেছেন। নেক্সট দ্য অটামনাল টোন, অটামনাল টোন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অটামনাল টোন ইন দ্য পোয়েম ইজ ওয়ান অফ ডিকে অ্যান্ড ইয়েট রিনিউয়াল। অটামনাল টোন এই কবিতায় কী হিসাবে করেছেন? ডিকে, মানে ওয়েস্ট উইন্ডের আসার সঙ্গে সঙ্গে সব কিছু ডিকে হচ্ছে আর সঙ্গে সঙ্গে একটা রিনিউয়ালের একটা প্রতীক হিসাবে গড়ে উঠছে, তাই অটামনাল টোন হিসাবে আমরা দুটোকেই একসঙ্গে আমরা মার্জ হিসাবে পেতে পারি। নেক্সট ওয়েস্ট উইন্ড ইজ ডেসক্রাইব অ্যাজ দ্য ব্রিথ অফ অটাম। ব্রিথ অফ অটাম হিসাবে আমরা পাবো শেলি ইমাজিনস হিমসেলফ অ্যাজ দ্য ডেড লিভ ড্রাইভেন বাই উইন্ড। নেক্সট দ্য পোয়েট লংস ফর রিজেনারেশন, কবি কিন্তু রিজেনারেশন অফ ম্যানকাইন্ডের জন্য লংস করেছেন, যে কবি চেয়েছেন যে যেন মানুষ সংশোধিত হয়, মানুষ যেন বুঝতে পারে যে কি সঠিক কি ভুল। নেক্সট আমরা দেখতে পাই টু কুইকেন এ নিউ বার্থ, আমরা দেখতে পাবো ওয়েস্ট উইন্ড কবিতাটা পড়ে কবি চেয়েছেন যে নতুনত্ব আনতে, একটা নতুনত্ব আনতে, নতুন জিনিসকে তিনি কুইকেন করতে চেয়েছেন। আর যে আমরা শেষ লাইনটা দেখেছিলাম না, ওই ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এখানে বলছে যে ক্লোজিং লাইনটা যে রিবার্থের এবং আশার আলোর প্রতীক। ঠিক আছে, তোমরা এটাই আজকে শেষ ভিডিও, আর ভিডিও আসবে না। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নেওয়ার পরে ওই গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য ক্লাস শুরু হবে।